কবরস্থানের নিঝুম অন্ধকারে তখন মৃত্যুর শীতলতা জড়িয়ে আছে। ঘড়ির কাঁটা মধ্যরাত পেরিয়ে গেছে অনেক আগেই। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর রহিম চাচা কেবল নিজের জরাজীর্ণ বিছানায় গা এলিয়েছিলেন। দু চোখের পাতাও ঠিকমতো এক হয়নি। ঠিক তখনই নিস্তব্ধতা চিরে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। কান্নার আওয়াজ। কোনো সাধারণ কান্না নয়, এ যেন সদ্য জন্ম নেওয়া এক শিশুর বুক ফাটা আর্তনাদ। হাড় হিম করা সেই আওয়াজ ভেসে আসছিল কবরস্থানের ঠিক মাঝখান থেকে। রহিম চাচার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি কালবিলম্ব না করে লণ্ঠন হাতে দৌড় লাগালেন সেদিকে। সেখানে পৌঁছে তিনি থমকে গেলেন। একটি একেবারে নতুন কবর, যার মাটি এখনও ভেজা, হয়তো ঘণ্টা দুয়েক আগেই কাউকে দাফন করা হয়েছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, মাটির গভীর থেকে সেই শিশুর কান্নার আওয়াজ ক্রমাগত ভেসে আসছে। রহিম চাচা আর দেরি করলেন না, পাগলের মতো মাটি সরাতে শুরু করলেন। গর্ত খুঁড়ে যখন ভেতরে উকি দিলেন, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। কবরের অন্ধকারে এক মৃত মায়ের বুকের উপর শুয়ে আছে এক ফুটফুটে জীবিত শিশু। কিন্তু এই মর্মান্তিক পরিণতির শুরুটা কোথায় ছিল? একটি সাদাসিধে মফস্বল শহরে আকাশ নামের একটি ছেলে তার মায়ের সাথে বসবাস করত। এটি কোনো বড় শহর ছিল না, বরং সরু গলি, কাঁচা রাস্তা আর মাটির দেয়াল ঘেরা এক জনপদ, যেখানে জীবনযাপন খুব একটা সহজ ছিল না। কিন্তু সেখানে মায়ের দোয়াই ছিল সবচেয়ে বড় সম্পদ। আকাশের বাবা তার শৈশবেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। যে বয়সে একটি শিশুর বাবার ছায়ার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আকাশ ঠিক সেই সময়ই সেই ছায়া থেকে বঞ্চিত হল। সংসারে তখন শুধু তার মা। শরীর দুর্বল হলেও মায়ের মনোবল ছিল ইস্পাতের মতো কঠিন। আকাশের মা রহিমা বেগম কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করেননি। তিনি মানুষের বাড়িতে কাজ করেছেন, কখনো সেলাই করেছেন, কখনো খেতে মজুরি খেটেছেন, আবার কখনো ধনীদের বাচ্চাদের কাপড় ধুয়ে দিয়েছেন। দিনের কড়া রোদ আর রাতের ক্লান্তি সত্ত্বেও তার মুখে কেবল একটাই কথা থাকত: আমার ছেলে পড়াশোনা করবে, আমার ছেলে আমার চেয়ে অনেক ভালো জীবন কাটাবে। তিনি প্রতিদিন সকালে আকাশকে স্কুলে পাঠানোর সময় তার মাথায় হাত রেখে দোয়া করতেন, এবং বিকেলে তার ফেরার পর সৃষ্টিকর্তার সুখী আদায় করতেন। মায়ের স্বপ্ন ছিল তার ছেলে শুধু পড়াশোনা করে সাধারণ চাকরি করবে না, বরং বিদেশে যাবে, যেখানে মেধার সঠিক মূল্যায়ন হয়, যেখানে গরিবের ছেলেও নিজের ভাগ্য বদলাতে পারে। সময় গড়িয়ে চলল। আকাশ পড়াশোনায় খুব ভালো ছিল। অবশেষে সে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। যেদিন আকাশের বিশ্ববিদ্যালয় ভর্তির খবর এলো, সেদিন মা পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করেছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল আনন্দের। বিশ্ববিদ্যালয় জীবন আকাশের চিন্তাধারা বদলে দিল। সেখানে তার পরিচয় হলো মেঘলার সাথে। মেঘলা ছিল এক শিক্ষিত, মার্জিত ও ব্যক্তিত্ববান মেয়ে, যে কোলাহল থেকে দূরে এবং বইয়ের পাতার কাছাকাছি থাকতে ভালোবাসত। তাদের এই পরিচয় ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নিল। যখন আকাশ তার মাকে মেঘলার ব্যাপারে জানালো যে মেঘলা আমার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার মা বাবা কেউ বেঁচে নেই, এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই, তখন মা চুপ হয়ে গেলেন। মায়ের মনে অন্য পরিকল্পনা ছিল। তিনি চেয়েছিলেন ছেলের বিয়ে দেবেন নিজের আত্মীয়ের মধ্যে, তার এক ভাইঝির সাথে। এমন এক বউ আসবে যে তার ইশারায় চলবে, যে ছেলেকে মা থেকে আলাদা করবে না। কিন্তু আকাশ জীবনে প্রথমবারের মতো মায়ের সামনে নিজের জেদ ধরল। মা অনেক টালবাহানা করলেন, কিন্তু একমাত্র ছেলের ইচ্ছার কাছে তাকে নতি স্বীকার করতে হলো। অবশেষে বিয়ে হয়ে গেল। মেঘলা সেই ঘরে বউ হয়ে এলো, এক বুক আশা আর হাজারো স্বপ্ন নিয়ে। কয়েক মাস পরেই সেই দিনটি এলো, যার জন্য মা ও ছেলে বছরের পর বছর অপেক্ষা করছিল। আকাশের বিদেশের ভিসা এসে গেল। সেদিন বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল। কিন্তু কে জানত এই আনন্দই আসলে আসন্ন ঝড়ের পূর্বাভাস। বিয়ের কিছুদিন পরেই আকাশ কাজের সূত্রে বিদেশে চলে গেল, এবং দেশে পড়ে রইল এক শাশুড়ি ও এক পুত্রবধূ। বিয়ের দিন থেকেই মেঘলা শাশুড়ির চোখের বালি ছিল। তিনি মেঘলাকে দু চক্ষে দেখতে পারতেন না। কারণ হয়তো এটাই ছিল যে মেঘলা ছিল এক শিক্ষিতা ও শান্ত মেয়ে, যে শাশুড়ির কুটু কথার জবাব দেওয়ার বদলে তা সহ্য করে নিত। শাশুড়ির মুখের উপর জবাব দেওয়ার সাহস মেঘলার ছিল না। শাশুড়ির সব সময় অভিযোগ ছিল যে তার ছেলে আকাশ এমন এক বউ পেয়েছে যে সারাদিন শুধু বইয়ের মধ্যে ডুবে থাকে এবং সংসারের আদব কায়দা শেখে না।
যদিও মেঘলা নিজেকে সব দিক দিয়ে শাশুড়ির পছন্দমতো গড়ে তোলার চেষ্টা করেছিল, সে সব তিক্ত কথা নীরবে সহ্য করে যেত। গত কয়েক মাসে শাশুড়ির আচরণ আরও কঠোর হয়ে উঠেছিল। যখন থেকে তিনি জানতে পারলেন যে মেঘলা মা হতে চলেছে, তার ব্যবহারে তিক্ততা আরও বেড়ে গেল। তিনি সবসময় এটাই ভাবতেন যে এবার আকাশ তার বউয়ের মধ্যেই হারিয়ে যাবে এবং মাকে অবহেলা করবে। এই চিন্তা শাশুড়ির মনে বিষের মতো ফুটতে শুরু করেছিল। বউ হোক বা মা, ছেলে কারো একার হতে পারে না। রহিমা বেগম এই কথাটি প্রায়ই বিড়বিড় করতেন। একদিন শাশুড়ির কথা শুনে মেঘলার মন ভেঙে গেল, কারণ সে তো কখনো আকাশকে তার মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করেনি। সে ভালোভাবেই বুঝত যে মা ও ছেলের সম্পর্ক কতটা গভীর হয়। একদিন শাশুড়ি তার এক কাছের আত্মীয়কে বললেন, এই মেয়েকে আমার কখনোই পছন্দ ছিল না। আমি তখনই বলেছিলাম আকাশের বিয়ে আত্মীয়ের মধ্যে দেব, কিন্তু আকাশ তো নিজের পছন্দ ছাড়া বিয়ে করবে না। এখন ভোগো, এই মেয়ে তো আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মেঘলা পাশেই দাঁড়িয়ে সব শুনছিল। তার শরীর যেন অবশ হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে শাশুড়ির ঘৃণা এতটা গভীর। এই ঘৃণা যে তার জন্য বিপদ ডেকে আনবে তা সে কল্পনাও করতে পারেনি। সে তো ভেবেছিল সময়ের সাথে সাথে শাশুড়ির মন গলে যাবে, কিন্তু এটা ছিল তার ভুল ধারণা। মেঘলার শরীর দিন দিন খারাপ হতে লাগল। গর্ভাবস্থার নবম মাস চলছিল এবং সে প্রায়ই দুর্বলতা অনুভব করত। তবুও সে ঘরের কাজকর্মে কোনো কমতি রাখত না। তার একটাই চেষ্টা ছিল যেন শাশুড়ি কোনো অভিযোগের সুযোগ না পান। কিন্তু শাশুড়ির এসব পছন্দ ছিল না। তিনি চাইতেন মেঘলা সব সময় তার ভয়ে কুঁকড়ে থাকুক। একদিন শাশুড়ি মেঘলাকে নিজের ঘরে ডাকলেন। দরজা বন্ধ করে বললেন, শোন, তুই আমার ছেলেকে আমার থেকে দূরে করে দিয়েছিস। যদি তুই ভেবে থাকিস বাচ্চার জন্মের পর আকাশ শুধু তোর হয়ে যাবে, তবে এটা তোর ভুল ধারণা। মেঘলা মাথা নিচু করে রইল। সে শাশুড়ির সাথে তর্ক করতে চায়নি, কিন্তু শাশুড়ির কণ্ঠস্বর ছিল ভয়ানক। মেঘলা কিছু বলার জন্য মুখ খুলতেই শাশুড়ি এক পা এগিয়ে এসে বিষাক্ত গলায় বললেন, আমি যদি চাই তবে সেই দিন কখনোই আসবে না যখন তুই মা ডাক শুনবি। একথা শুনে মেঘলা কেঁপে উঠল। তার হাত নিজের অজান্তেই পেটের উপর চলে গেল। সে ভয়ার্ত চোখে শাশুড়ির দিকে তাকালো। মা, আপনি এসব কি বলছেন? আপনি এমনটা ভাবতেও পারেন কিভাবে? শেষ পর্যন্ত এই বাচ্চা তো আপনারই বংশধর। শাশুড়ি গর্জন করে বললেন, তুই আর তোর এই অনাগত সন্তান যদি আমাদের মা ছেলের মাঝখানে দূরত্বের কারণ হস, তবে আমি এই আপদই শেষ করে ফেলব। একথা শুনে মেঘলার হৃৎস্পন্দন বেড়ে গেল। শাশুড়ির আর কোনো কথা সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। তাই সে অঝরে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। রাতে আকাশের ফোন এলো। শাশুড়ি আড়াল থেকে মেঘলাকে আকাশের সাথে কথা বলতে শুনে ফেললেন। আকাশ বলছিল, আমি 3 দিন পর দেশে ফিরে আসছি, কারণ তোমার শেষ মাস চলছে। আমি চাই এই সময় আমি তোমার পাশে থাকি। একথা শুনে শাশুড়ির মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন তিনি কোনো মোক্ষম সুযোগ পেয়ে গেছেন। তিনি বিড়বিড় করে বললেন, 3 দিন পর নয় আকাশ, যখন তুই পৌঁছবি ততক্ষণে সব কিছু বদলে যাবে। রহিমা বেগম তার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। রাতের নিস্তব্ধতা সব কিছুকে আরও রহস্যময় করে তুলছিল। রহিমা বেগম খাটে বসে চাদর মুড়ি দিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত হিংস্র দ্যুতি, যেন তিনি কোনো বড় সিদ্ধান্তে পৌঁছে গেছেন। এই বাচ্চা জন্ম নেওয়ার আগেই মরবে, এই চিন্তা তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তার মনে হতো, যদি মেঘলার বাচ্চা জন্মায় তবে আকাশ চিরকালের জন্য তার বউ বাচ্চার হয়ে যাবে। মাকে সে আর জিজ্ঞেসও করবে না। আর এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি সহ্য করতে পারছিলেন না যে তার ছেলে তাকে ছাড়া অন্য কাউকে বেশি গুরুত্ব দেবে। তিনি মেঘলাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন শুধু সেটা বাস্তবায়ন করা বাকি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? প্রথমে বিষের কথা মাথায় এলো। তিনি ভাবলেন খাবারে কিছু মিশিয়ে দেবেন, কিন্তু বিষ ধীরে কাজ করে এবং যদি কেউ সন্দেহ করে বসে। দ্বিতীয় চিন্তা এলো দুর্ঘটনার। যদি মেঘলাকে এমনভাবে ধাক্কা দেওয়া যায় যে সবার মনে হয় সে নিজে পড়ে গেছে, তবে কেউ তাকে সন্দেহ করবে না। এই ভেবে তার মুখে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। হ্যাঁ, এটাই ঠিক হবে। মেঘলাকে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দেব, সবাই ভাববে সে মাথা ঘুরে পড়ে গেছে। এভাবে পথের কাঁটাও সরবে আর কেউ আমাকে সন্দেহও করবে না। তিনি মনে মনে তার পরিকল্পনা চূড়ান্ত করে ফেললেন। পরদিন সকালে শাশুড়ি মেঘলাকে ডাকলেন। বোমা, বৃষ্টির পর ছাদে কিছু কাপড় শুকাতে দেওয়া ছিল,
একটু দেখতো বাতাসে উড়ে গেল কিনা, আমার তো হাঁটুর ব্যথায় নড়তে পাচ্ছি না। মেঘলার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, কিন্তু শাশুড়ি যেই মমতা মাখা সুরে ডাকলেন সে না করতে পারল না। আজ প্রথমবারের মতো শাশুড়ির কণ্ঠে এত নরমে ভাবছিল। এটা মেঘলার জন্য বিস্ময়কর ছিল। সে ভাবল হয়তো আকাশ আসার খবরে মায়ের মন বদলে গেছে, অথবা অনাগত নাতির খুশিতে তিনি নরম হয়েছেন। সে আর বেশি কিছু না ভেবে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। শাশুড়িও চুপি চুপি তার পিছু নিলেন। এই যাত্রা মেঘলার জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছিল। প্রতিটা ধাপের সাথে সাথে মেঘলার মনের ভেতর অজানা এক ভয় দানা বাঁধছিল। কোনো এক বিপদের পূর্বাভাস তাকে আতঙ্কিত করে তুলছিল। কিন্তু সে নিজেকে বোঝাচ্ছিল যে সব ঠিক আছে। ছাদে পৌঁছে সে এদিক ওদিক তাকালো। কিছু কাপড় আসলেই মাটিতে পড়েছিল, কিছু বাতাসে এলোমেলো হয়ে গেছে। মেঘলা যেই পেছনে ঘুরল, দেখল শাশুড়ি একদম নিঃশব্দে তার পেছনে দাঁড়িয়ে আছেন। তার চোখে এক হাহাকার ও শূন্যতা। মেঘলার প্রথমবারের মতো মনে হলো কিছু একটা ঠিক নেই। মা, আপনি এখানে কেন? মেঘলা চমকে জিজ্ঞেস করল। শাশুড়ি চমকে ওঠার ভান করলেন, তারপর খুব আদুরে গলায় বললেন, বৌমা, ওই যে একদম কিনারায় কোন কাপড়টা পরে আছে? শাশুড়ি ছাদের এমন এক কোনায় ইশারা করলেন যেখানে ছাদের রেলিং বা নিরাপত্তা প্রাচীর শেষ হয়ে গেছে। মেঘলা তাকিয়ে দেখল, জায়গাটা বিপজ্জনক। কিন্তু শাশুড়ি একটু আগে যে ভালোবাসা দেখিয়েছেন, এরপর সে সন্দেহ করবে কি করে? শাশুড়ি নিজের হাঁটুতে হাত রেখে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। শাশুড়ির খুঁড়িয়ে হাঁটা দেখে মেঘলা বলল, না মা, আপনি কেন কষ্ট করবেন, আমি আছি তো। তাছাড়া আমি আপনাকে বলেছিলাম নিচেই থাকতে, আমি সব কাপড় নিয়ে আসছি। সে ধীরে ধীরে পা বাড়ালো এবং সেই অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো। মেঘলা ধীরে ধীরে ছাদের কিনারার দিকে যাচ্ছিল। পা সামনে এগোচ্ছে, কিন্তু মন কোনো এক অজানা ভয়ে পিছিয়ে আসতে বলছে। কিছু তো ভুল হচ্ছে, এই অনুভূতি বারবার তার মনে হচ্ছিল। কিন্তু সে নিজেকে বোঝালো হয়তো গর্ভাবস্থার কারণে সে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছে। যেই সে ছাদের একদম কিনারায় পৌঁছল, সে এক হাতে দেওয়াল ধরল এবং অন্য হাতে ঝুলে থাকা কাপড়টি ধরার চেষ্টা করল। ঠিক তখনই সে তার পেছনে হালকা নড়াচড়া অনুভব করল। মা! সে ঘুরে তাকাতে চাইল, কিন্তু সেই মুহূর্তেই শাশুড়ির তপ্ত নিঃশ্বাস তার কানের কাছে পৌঁছল এবং ফিসফিসানি শোনা গেল, আমি বলেছিলাম না সেই দিন কখনো আসবে না। মেঘলার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে হতভম্ব হয়ে শাশুড়ির দিকে তাকালো, যার ঠোঁটে তখন শয়তানি হাসি, যেন তিনি তার লক্ষ্যে সফল হতে চলেছেন। সে সব বুঝতে পারল। মায়ের হঠাৎ নরম হয়ে যাওয়া এবং এই মুহূর্তে ছাদে আসা সব ছিল এক ফাঁদ। সে ভয়ে দেওয়াল আঁকড়ে খনার চেষ্টা করল, কিন্তু শাশুড়ির শক্ত হাত তার পিঠে ধাক্কা দিল এবং পরমুহূর্তেই বাতাসে এক বুক ফাটা চিৎকার মিলিয়ে গেল। তার হাত শূন্যে কিছু ধরার জন্য ছটফট করল, কিন্তু ধরার মতো কিছু পেল না। সে ছাদ থেকে নিচে ধপাস করে পড়ে গেল। পড়ার বিকট শব্দে পুরো নিস্তব্ধতা ভেঙে গেল। মাটিতে পড়ার সাথে সাথে মেঘলার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সারা শরীরে তীব্র ব্যথার ঢেউ খেলে গেল। সে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রইল। ছাদ থেকে নিচে তাকিয়ে রহিমা বেগম এক মুহূর্তের জন্য শ্বাস বন্ধ করে ফেললেন, কিন্তু পরক্ষণেই মেঘলাকে নিচে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে লাগলেন, ও কি এখনো বেঁচে আছে? তিনি দ্রুত নিচে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দরজা খুলে উঠানে এলেন, এদিক ওদিক তাকালেন। পাড়ায় পিনপতন নীরবতা। সম্ভবত কেউ এখনো কিছু শোনেনি। তিনি গভীর শ্বাস নিলেন এবং মেঘলার কাছে গেলেন। ভয়ে ও উত্তেজনায় তার বুকের ধড়ফড়ানি বেড়ে গিয়েছিল। যখন তিনি মেঘলার কাছে পৌঁছালেন, দেখলেন মেঘলার চোখ অর্ধেক খোলা। যন্ত্রণায় মুখ বেঁকে আছে এবং ঠোঁট দিয়ে অস্পষ্ট গোঙানির শব্দ বের হচ্ছে। এ তো এখনো বেঁচে আছে। শাশুড়ির বুক ধক করে উঠল। যদি সে কথা বলে ফেলে, যদি কেউ তাকে দেখে ফেলে, তবে সব শেষ হয়ে যাবে। তিনি এক মুহূর্তের জন্য কান পাতলেন। চারদিক শান্ত। এখন যা করার জলদি করতে হবে। হঠাৎ তার মাথায় এলো যে কবরস্থান এখান থেকে বেশি দূরে নয়। আমাকে একে দাফন করতে হবে, কিন্তু কিভাবে? তিনি দ্রুত এগিয়ে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করলেন এবং কিছুক্ষণের জন্য ভাবলেন কি করা যায়। হঠাৎ উঠানের এক কোনায় পড়ে থাকা চটের বস্তার দিকে তার নজর গেল। তিনি দ্রুত বস্তাটি নিয়ে এলেন। সেটা খুললেন এবং মেঘলার অর্ধমৃত শরীরটাকে টেনে হিঁচড়ে তার ভেতর ঢোকালেন। মেঘলার শরীর বেশ ভারী ছিল,
কিন্তু ভয়ের তীব্রতায় রহিমার গায়ে অসুরের শক্তি ভর করেছিল। ক্লান্তির লেশ মাত্র ছিল না। তার মাথায় এক বুদ্ধি এলো। উঠানের এক কোনায় রাখা সেই কাঠের ঠেলাগাড়িটা দেখলেন, যেটা দিয়ে আকাশ ছাত্র জীবনে বাজারে সবজি বিক্রি করত। এই গাড়িটা বস্তা নেওয়ার জন্য একদম জুৎসই। তাড়াহুড়ো করে তিনি বস্তাটি টেনে গাড়িতে তুললেন এবং তার ওপর পুরনো চাদর ও কাপড় চোপড় চাপিয়ে দিলেন, যাতে কিছু দেখা না যায়। কবর খোঁড়ার জন্য কোদাল বেলচাও সেখানে তুলে নিলেন। রাতের গভীর অন্ধকারে সব দিক নিস্তব্ধ। রহিমা বেগম গাড়িটি ঠেলতে ঠেলতে কবরস্থানের দিকে পা বাড়ালেন। রাতের কালিমা চারদিকে গ্রাস করেছে। গাড়ির হাতল শক্ত করে ধরে তিনি দ্রুত পায়ে হাঁটছিলেন। বেশ কয়েকটি গলি পার হওয়ার পর অবশেষে তিনি কবরস্থানের গেটের সামনে পৌঁছলেন। কবরস্থানের দরজাটি ছিল পুরনো কাঠের, যা দিনরাত খোলাই থাকত। রাতের এই প্রহরে কবরস্থান এক ভুতুড়ে রূপ ধারণ করেছিল। তিনি চারদিকে তাকালেন, শুধুই অন্ধকার, পুরনো কবর আর ঝোপঝাড়ের মধ্যে হালকা বাতাসের শব্দ। তার বুক দুরুদুরু করছিল, কিন্তু তিনি থামলেন না। তিনি দ্রুত তার পরিকল্পনা শেষ করতে চাইলেন। একটি পুরনো কবরের পাশে গাড়ি থামিয়ে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন। শেষবারের মতো চারপাশে তাকালেন, কোথাও কেউ নেই। দূরে কোথাও এক প্যাঁচা ডাকছে আর গাছের পাতাগুলো বাতাসে সরসর করছে। মাটি খুঁড়তে গিয়ে তার হাত ভয়ে কাঁপছিল, কিন্তু তিনি পিছু হটার পাত্রী ছিলেন না। গর্ত খোঁড়া হলে তিনি দুই হাতে ধরে বস্তাটি টেনে কবরের গর্তে ফেলে দিলেন। কিন্তু বস্তাটি পড়ার সাথে সাথেই তার কানে এক শব্দ বাজল, মা। রহিমা বেগমের পুরো শরীর কেঁপে উঠল। তিনি ঝট করে পেছনে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। এটা এটা কি ছিল? তার হাতের শক্তি কমে এলো। আমি কি সত্যিই মেঘলার গলা শুনলাম? তার শ্বাস কি এখনো চলছে, নাকি সব আমার মনের ভুল? তিনি নিজেকে বোঝালেন যে এটা তার মনের ভ্রম। তিনি দ্রুত কবরে মাটি চাপা দিতে শুরু করলেন, কিন্তু যতই মাটি মেঘলার জীবন্ত শরীরের ওপর পড়ছিল, শাশুড়ির কানে এক অস্পষ্ট ও রুদ্ধ কণ্ঠস্বর ভেসে আসছিল, মা, আমার বাচ্চা, মাটি দেবেন না মা। রহিমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, হাত কাঁপছিল। সব ভুল, সব মনের ভুল। তিনি দ্রুত কবরটি বন্ধ করে দিলেন। কাজ শেষ। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, এখন আর কেউ জানতে পারবে না মেঘলা কোথায় গেল। তিনি দ্রুত পা চালিয়ে কবরস্থানের গেটের দিকে এগোতে লাগলেন, কিন্তু ফেরার পথে প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে ধীর পায়ে হেঁটে আসছে। সব আমার মনের ভুল, আর কিচ্ছু না। মেঘলার শ্বাস হয়তো চিরতরে থেমে আসছিল, কিন্তু তার অস্তিত্ব তখনও এক নিষ্পাপ প্রাণকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। কবরের গভীর অন্ধকারে মেঘলার নিথর দেহের সাথে ধুকপুক করছিল আরেকটি হৃৎপিণ্ড, তার সন্তান। যে শিশু মায়ের পেটে 9 মাস পূর্ণ করেছিল, সে তখনও জীবিত ছিল। হয়তো এই সন্তানের জন্যই মেঘলা বারবার জীবনের দোয়া চেয়েছিল, কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। সময় গড়ানোর সাথে সাথে শিশুটির অক্সিজেনের অভাব হতে লাগল, কিন্তু মৃত মায়ের শরীর শেষ মুহূর্ত পর্যন্ত তাকে রক্ষা করার চেষ্টা করে গেল। এবং তারপর হঠাৎ এক হালকা নড়াচড়া, মৃত মায়ের শরীরের ভেতর এক ক্ষুদ্র প্রাণের স্পন্দন। তারপর আরেকটি ঝটকা এবং একটি মাসুম শ্বাস। তারপর এক ক্ষীণ অস্পষ্ট কান্নার আওয়াজ। কবরের গভীরে একটি শিশু বেঁচে ছিল। অন্ধকারে দাফন হওয়া সেই নিষ্পাপ প্রাণ ধীরে ধীরে নড়তে লাগল। মৃত মায়ের বুকের উষ্ণতায় শিশুটি পৃথিবীর বুকে তার প্রথম শ্বাস নিল। তারপর মাটির নিচ থেকে ভেসে এলো কান্নার এক চাপা কিন্তু হাড় হিম করা আওয়াজ। এই আওয়াজ মাটির নিচে চাপা পড়েছিল, কিন্তু প্রকৃতির অলৌকিক ক্ষমতায় তা বাতাসে ছড়িয়ে পড়ল, যেন শিশুটি নতুন জীবন পায়। কবরস্থানে সবকিছু শান্ত ছিল, কিন্তু বাচ্চার আওয়াজ বেরোতেই দূরে থাকা কবরস্থানের গোর্খদক রহিম চাচা চমকে কান পাতলেন। কে কে কাঁদে? তার গায়ে লোম খাড়া হয়ে গেল। ইয়া আল্লাহ, এ কোন বিপদ! তিনি দ্রুত তার লণ্ঠন নিয়ে কবরের দিকে দৌড়ালেন আওয়াজের উৎস খুঁজতে। কবরস্থানের তত্ত্বাবধায়ক রহিম চাচার পা দ্রুত কবরের সারির মাঝ দিয়ে এগোচ্ছিল। ভয় আর আতঙ্কে তার হাত থেকে লণ্ঠন মাটিতে পড়ে গেল। কিন্তু যেই তিনি লণ্ঠন তুলতে ঝুঁকলেন, আবারও শিশুর কান্নার আওয়াজ তার কানে এলো। রহিম চাচার বুক ধড়ফড় করতে লাগল। তিনি অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। এত রাতে কবরস্থানে বাচ্চার কান্না কোত্থেকে আসবে? এটা কিভাবে সম্ভব? তিনি কান পেতে শুনতে লাগলেন। একটি কবরের কাছে আসতেই তার পা থমকে গেল। ইয়া আল্লাহ, এটা কোন কবর? তিনি পাগলের মতো খুঁজতে লাগলেন সেই কবরটি যেখান থেকে আওয়াজ আসছে। কিছুদূর গিয়ে তার পা একটি কবরের সামনে আটকে গেল। কবরটি পুরনো নয়, মাটি একেবারে তাজা,
যেন এখনই কাউকে দাফন করা হয়েছে। এই তীব্র শীতেও রহিম চাচার কপালে ঘাম জমে গেল। আমার কি এই কবর খোঁড়া উচিত, যদি এটা কোনো খারাপ কিছু হয়? না, সকালের অপেক্ষা করা উচিত। তিনি ফেরার জন্য ঘুরলেন, আবার থামলেন এবং পুনরায় কবরের কাছে এসে দাঁড়ালেন। তার মনে ভয় ছিল, কিন্তু দয়াও ছিল। বাচ্চার কান্নার আওয়াজ এখন থেমে থেমে আসছে। এখানে সত্যিই যদি কোনো বাচ্চা থাকে তবে সে বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু একা কবর খোঁড়ার সাহস আমার নেই। হে খোদা, এখন আমি কি করব? এই মাসুমকে কি তার ভাগ্যের ওপর ছেড়ে দেব? যদি আমি চলে যাই তবে সকাল পর্যন্ত হয়তো এর শ্বাস থেমে যাবে। না, যা করার আমাকে এখনই করতে হবে। রহিম চাচা আর কিছু না ভেবে দ্রুত কবরস্থানের পাশে তার ছোট কুঁড়ে ঘরের দিকে দৌড়ালেন। সেখান থেকে তার 2 সাকরেদকে ডেকে তুললেন। জলদি চল, এক কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। যুবক দুটি অবাক হয়ে তার দিকে তাকালো। একজন বলল, চাচা, আপনার নিশ্চয়ই ভুল হচ্ছে, নইলে এত রাতে কবরস্থানে মরা মানুষ ছাড়া আর কে থাকবে? তাছাড়া এই সময় কবর খোঁড়া অলক্ষণে ব্যাপার। দ্বিতীয়জন কাঁপা গলায় বলল। রহিম চাচা ধমক দিয়ে বললেন, আমরা দেরি করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। 3 জন বেলচা নিয়ে দ্রুত সেই কবরের দিকে এগোলো। রহিম চাচা বিসমিল্লা বলে মাটিতে কোপ দিলেন। যেই প্রথম মাটি সরল, বাচ্চার কান্নার আওয়াজ আরও স্পষ্ট হল। এটা সত্যিই মানুষের গলার আওয়াজ। রহিম চাচার সাকরেদরাও ভয়ের বদলে কৌতূহলী হয়ে উঠল। আল্লাহর দোহাই চাচা, জলদি খুঁড়ুন। বেশি কষ্ট করতে হলো না, অল্প মাটি সরাতেই বস্তা দেখা গেল। তারা দ্রুত বস্তার মুখ খুললেন এবং কাপড় সরাতেই 3 জনই স্তব্ধ হয়ে গেলেন। রহিম চাচা বলে উঠলেন, আমার জীবনে এই প্রথম এমন ঘটনা দেখলাম যে এক জীবিত বাচ্চা মৃত মায়ের শরীরের সাথে লেপ্টে আছে, তাও কবরের ভেতর। 3 জনের মুখ দিয়ে সুবহান আল্লাহ বেরিয়ে এলো, সাথে সাথেই ইন্না লিল্লাহি পড়লেন। যে কোন পাষণ্ড এমন কাজ করল? অন্যদিকে আকাশ মাত্রই বাড়ি পৌঁছেছে। সে খুব খুশি ছিল। মায়ের সাথে দেখা করার পর তার চোখ মেঘলাকে খুঁজতে লাগল। মা শোকাতুর মুখ করে বললেন, আকাশ, তুমি যাকে খুঁজছ সে আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেছে। আকাশ শোক আর বিস্ময়ে মায়ের দিকে তাকালো। মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, মেঘলা আর নেই। আকাশের এক মুহূর্তের জন্য বিশ্বাস হলো না। কিন্তু কিভাবে? কালই তো তার সাথে কথা হলো, সে বলল সে একদম ঠিক আছে। তারপর এসব কিভাবে হলো? মা বললেন, রাতে সে ছাদে কাপড় আনতে গিয়েছিল, আমি বারণ করেছিলাম, কিন্তু সে। মা মুখে হাত দিয়ে কান্না লুকালেন। কিন্তু আকাশের কাছে মায়ের কথায় কিছু একটা অদ্ভুত লাগল। আর বাচ্চা, আমার বাচ্চা? আকাশ অস্থির হয়ে জিজ্ঞেস করল। মা চোখ নামিয়ে বললেন, বাবা, ওকেও বাঁচানো গেল না। আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার উপর যেন কেয়ামত নেমে এলো। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার করতে লাগল। মেঘলা আর সন্তানকে হারানোর শোক তাকে পাগল করে দিচ্ছিল। সে বিড়বিড় করতে করতে বলল, না, মেঘলা আমাকে ছেড়ে যেতে পারে না, ও তো একদম ঠিক ছিল। সে মেঘলার কবরে যাওয়ার জন্য পাগলের মতো বাড়ি থেকে বেরোল। পেছন থেকে মা ডাকতে থাকলেন, আকাশ, যা হওয়ার হয়ে গেছে, নিজেকে সামলা। কিন্তু সে শুনল না। কবরস্থানের কাছাকাছি পৌঁছাতেই সে মানুষের ভিড় দেখল। ভিড় ঠেলে সে সামনে এগিয়ে গেল। দেখল রহিম চাচা আর তার 2 সাকরেদ এক বস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং একটি বাচ্চা সমানে কেঁদে চলেছে, কিন্তু কারো সাহস হচ্ছে না বাচ্চাটিকে কোলে নেওয়ার। আকাশ কাঁপতে কাঁপতে রহিম চাচাকে জিজ্ঞেস করল, এটা কার বাচ্চা? রহিম চাচা বললেন, জানি না বাবা, এটা একদম তাজা কবর, জানি না রাতে কে এসে দাফন করে গেল। বাচ্চার কান্না শুনে আমরা খুঁড়ে দেখি বস্তার ভেতর লাশ আর এই বাচ্চা। আকাশ টলটে টলটে বস্তার কাছে গেল। এক মুহূর্তের জন্য সে পাথরের মতো জমে গেল। মেঘলার নিথর দেহ সেখানে পড়ে আছে। আকাশ দ্রুত এগিয়ে মেঘলা আর বাচ্চাকে বস্তা থেকে মুক্ত করল এবং বাচ্চাকে বুকে জড়িয়ে চিৎকার করে উঠল, এটা আমার সন্তান। রহিম চাচা অবাক হয়ে বলবেন, বাবা, এটা তোমার বাচ্চা? আকাশ বাচ্চাকে বুকে তুলে নিল। বাচ্চা কি দুর্বল হলেও বেঁচে ছিল। নিজের সন্তানকে বুকে নিয়ে আকাশের হৃৎস্পন্দন বেড়ে গেল এবং মাথায় একই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, আমার মেঘলা কবরে কিভাবে দাফন হলো, যেখানে আমার বাচ্চা এখনও জীবিত? তার মানে মেঘলা জীবিত ছিল। রহিম চাচা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালেন, বললেন, বাবা, কিছু তো ভুল হয়েছে। মা মারা যাওয়ার পর বাচ্চা পেটে এতদিন বেঁচে থাকতে পারে না। এই বাচ্চা কোনো অলৌকিক ঘটনার সাক্ষী।
আকাশের মন কোনো এক জঘন্য সত্যের ইঙ্গিত পাচ্ছিল। সে একবার রহিম চাচার দিকে তাকালো, তারপর কবরের দিকে। মা বলেছিল সে ছাদ থেকে পড়ে মারা গেছে, বাচ্চাও বাঁচেনি। কিন্তু এখানে মায়ের অসম্পূর্ণ আর মিথ্যা কথাগুলো আকাশকে সন্দেহের মধ্যে ফেলে দিল। আকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা আমার সাথে মিথ্যা বলেছে। সে এক ঝটকায় উঠে দাঁড়ালো এবং পাগলের মতো বাড়ির দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তার কানে মায়ের কথাগুলো বাজছিল। যখন আকাশ বাড়ি পৌঁছল, তার শ্বাস ঘন হয়ে আসছিল। আকাশকে এমনভাবে ঢুকতে দেখে মা ভয় পেয়ে গেলেন। কাপা কাপা গলায় বললেন, বাবা, তোর চেহারা এমন দেখাচ্ছে কেন? আকাশ এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, মা, আমার স্ত্রী জীবন্ত দাফন হয়েছিল, তুমি আমার সাথে মিথ্যা কেন বললে? মায়ের মুখ রক্তশূন্য হয়ে গেল। তিনি পিছিয়ে গিয়ে বললেন, না বাবা, তোর মা কি তোর সাথে মিথ্যা বলতে পারে? আকাশ দেখল মায়ের চোখে ভয়। সে চিৎকার করে বলল, মা, তুমি এমনটা কেন করলে? মা কাঁপতে কাঁপতে পিছিয়ে গিয়ে বললেন, আমি তো তোর ভালোর জন্যই সব করেছি। মায়ের কণ্ঠে অপরাধ বোধের কম্পন। আকাশ চোখে আগুন নিয়ে বলল, আমার স্ত্রীর খুনি তুমি মা, আমি সব বুঝতে পেরেছি। মা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি শুধু পথের কাঁটা সরিয়েছি। আকাশ মুষ্টিবদ্ধ হাতে বলল, মা, ও কাঁটা ছিল না, ও আমার জীবন ছিল, আমার সন্তানের মা ছিল। মা এবার রাগ আর ভয়ে চিৎকার করে উঠলেন, ঘৃণা করতাম আমি ওই মেঘলাকে, আমি শুরু থেকেই তাকে মেনে নিতে পারিনি। তোর সুখের জন্য আমাকে মাথা নোয়াতে হয়েছিল, তাই ভাবলাম তুই আসার আগেই ওকে সরিয়ে ফেলি, তাই আমি ওকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিলাম। আকাশ অসহায়ভাবে বলল, মা, তুমি কাজটা ভালো করনি। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ল পুলিশ। রহিম চাচা আগেই পুলিশকে সব জানিয়েছিলেন। পুলিশ ভেতরে এসে রহিমা বেগমকে গ্রেফতার করল। মা চিৎকার করতে থাকলেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না। বাবা, আমি সব তোর জন্য করেছি। মা চিৎকার করছিলেন, কিন্তু আকাশ পেছনে ফিরে তাকাল না। স্ত্রীকে হারানোর পর মাকে হারানোর বা ক্ষমা করার শক্তি তার ছিল না। সে মুখ ফিরিয়ে নিল। মেঘলার মৃত্যুর পর আকাশের পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। কয়েক বছর পর আকাশ পার্কে বসেছিল তার ছেলের সাথে। বাচ্চাটি হাসতে হাসতে তার কোলে এসে বসল। বাবা, আমার মা কি খুব সুন্দর ছিল? আকাশ আকাশের দিকে তাকাল। তার চোখ গড়িয়ে এক ফোঁটা জল পড়ল, কিন্তু এবার তার ঠোঁটে হাসিও ছিল। হ্যাঁ বাবা, সে ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। হয়তো তার আর তোমার বাবার একসাথে থাকার সময় খুব কম ছিল, কিন্তু তার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো এখনও তোমার বাবার সাথে আছে এবং সবসময় থাকবে, এক পবিত্র স্মৃতির মতো।